গোপালগঞ্জে সংঘর্ষে 4 জন নিহত। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ। এনসিপি নেতাদের নিরাপদে বের করে আনল সেনাবাহিনী। গোপালগঞ্জের ঘটনায় সরকারের কঠোর বার্তা। সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি আওয়ামী লীগের সন্ত্রাসী রূপ আবারও প্রমাণিত, বললেন নাহিদ ইসলাম। 1 বছর আগে এই দিনে হাসিনা খেদাও দাবিতে অনড় অবস্থানে যায় ছাত্র জনতা। অনমনীয় ছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। এবং শেষ টি-20তে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়ল টাইগাররা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। গোপালগঞ্জে বুধবার রাত 8টা থেকে 22 ঘন্টার কারফিউ দেওয়া হয়েছে। এর আগে দিনভর সংঘর্ষের 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনসিপির কর্মসূচি ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। দলটির সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরের দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপি নেতারা। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে বুধবার সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়া হয়। হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও। এরপর পৌরপার্ক এলাকায় সমাবেশ শুরুর আগে আচমকা কয়েকজন এসে জয় বাংলা স্লোগান দিয়ে মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন এবং উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ধাওয়া দেন। বুধবার দুপুর 2টার দিকে সমাবেশ স্থলে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। হামলার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দেন দলের নেতারা। বক্তব্যে তারা আশঙ্কা জানান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা আবারও হামলা করতে পারে। গোপালগঞ্জে আপনাদের উপর হামলা হবে, কিন্তু দেখুন অভ্যুত্থানের নেতা সহ আমরা সবাই গোপালগঞ্জে দাঁড়ানো। আমরা ভয় পাই নাই এবং আমরা সামনেও ভয় পাবো না। গোপালগঞ্জের বিবেকবান জনগণ, আমরা আপনাদের অধিকারকে রক্ষা করতে এসেছি। আমরা আপনাদের অধিকারের জন্য লড়াই করতে এসেছি। কিন্তু আপনাদের মধ্যে যদি কোনো স্বৈরাচারের দালাল থাকে, আমরা তাদেরকে প্রতিরোধ করতে এসেছি। সমাবেশ শেষে মাদারীপুরের দিকে রওনা দিলে এনসিপি নেতাদের আশঙ্কায় সত্যি হয়। চৌরঙ্গি মোড় এলাকায় তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল ছুটতে থাকলে পুরো এলাকায় ভীতি ছড়িয়ে পড়ে। পুলিশ বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুটতে দেখা যায়। এ সময় নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে তারা। হামলা থেকে বাঁচতে পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এক পর্যায়ে 144 ধারা জারি করে প্রশাসন। মাঠে নামেন বিজিবি সদস্যরাও। ঘণ্টা 3 সংঘর্ষ শেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়েন অবরুদ্ধ হয়ে পড়া এনসিপির নেতারা। সেনাবাহিনীর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে করে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সংঘর্ষে আহত বেশ কয়েকজনকে গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। বুধবার রাত 8টা থেকে গোপালগঞ্জে 22 ঘন্টার কারফিউ জারি করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।
গোপালগঞ্জের সহিংসতা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এই বর্বরতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে সরকার। বুধবার বিকেলে এক বিবৃতিতে একথা জানায় অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, বিপ্লবী আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেয়া তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন। এদিকে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন তিনি। এ নিয়ে বিবৃতি দিয়েছে জামায়াত ইসলামীও। এনসিপির কর্মসূচিতে ন্যাক্কারজনক হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারভার। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ সন্ত্রাসীরা গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিতে হামলা করেছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাত 9:45টার দিকে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এনসিপি এবং গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় এই হামলা এবং গোপালগঞ্জের ঘটনায় আওয়ামী লীগের আসল রূপ দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এনসিপি। সংবাদ সম্মেলনে এনসিপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ আসলে এটা অনেক পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটিয়েছে। বাংলাদেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা আসলে এই বিষয়ে তৎপর হওয়া ছিল। একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতৃবৃন্দ একটা জায়গায় যাচ্ছেন, সেই নিরাপত্তা দেওয়ার জন্য তাদের সর্বধরনের উদ্যোগ আসলে নেওয়া উচিত। গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগের হামলার প্রতিবাদে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা মহানগর উত্তরে এনসিপি নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় রাস্তার একপাশে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন তারা। এ সময় এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে ও বিচারের দাবিতে নানা স্লোগান দেন বিক্ষুব্ধরা। এদিকে হামলার প্রতিবাদে সারা দেশে গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্লকেট কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চট্টগ্রাম, ফেনী, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে তারা। এর আগে এক ফেসবুক পোস্টে ব্লকেট সরিয়ে নিয়ে রাজপথের একপাশে অবস্থান আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চলতি বছরের মধ্যেই জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের বেশ কিছু বিচার শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে আশুলিয়ার হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া লক্ষ্মীপুরে 5 হত্যা মামলার 3 আসামিকে 28 জুলাই হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। এমআর আসাদের রিপোর্ট। আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার 8 আসামিকে বুধবার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন আদালত। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যারা পলাতক আসামি আছে সেই 8 জনকে আগামী 28শে জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2-এ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন। বিচারের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, চলতি বছরের মধ্যে শেষ হবে জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বেশ কয়েকটি মামলার বিচার। এই বছরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত করা সম্ভব এবং সেই গতিতেই বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের ছাত্র জনতা এবং যারা আমাদের প্রতি এন্ট্রাস্টমেন্ট রেখেছেন, আমাদের প্রতি আস্থা রেখেছেন, তাদের মাধ্যমে জুলাই বিপ্লবের বিপ্লবী এবং ভিকটিম পরিবারকে আশ্বস্ত করতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউশন, আদালত সবাই এই জাতিকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন। এছাড়া লক্ষ্মীপুরে 5 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সহ 3 জনকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী তারিখ 28 জুলাই। ওয়ারেন্ট জারি করেছেন যে তাদেরকে যেন আগামী 28শে জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2-এ তাদেরকে প্রডিউস করা হয় এবং সেই দিন থেকে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যমুক্ত বাংলাদেশ গড়তে রাজনৈতিক ঐক্যের তাগিদ দিলেন জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনরা। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তারা। এ সময় দেশের গণমাধ্যম এখনও রাজনীতি ও গোয়েন্দা সংস্থার প্রভাব মুক্ত হয়নি বলেও অভিযোগ করেন তারা। রেজা খানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে নতুন অনলাইন গণমাধ্যম বাংলা এডিশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ জুলাই অভ্যুত্থানের অংশীজনেরা। বাংলাদেশে একটা মাত্র কাজ হলো প্রতি 5 বছর পর পর আমরা কারা আমাদেরকে লুট করবে, কারা আমাদেরকে লুণ্ঠন করবে, ওদেরকে নির্বাচিত করা।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য ও জুলকারনাইন শায়ের। 1 বছর আগের সবার যে ঐক্য, সবাই ঐক্যবদ্ধ হয়েছিলেন বাংলাদেশকে রক্ষায়, তার থেকে আমরা বিচ্যুত হচ্ছি। সুযোগ নেওয়ার জন্য বসে আছে বিতাড়িত হাসিনার সৈনিকেরা। বাংলাদেশে আমরা কখনো আওয়ামী বাকশালিকের রাজনীতি করতে দেব না। নাম্বার 2, বাংলাদেশে আমরা কখনো ভারতীয় আগ্রাসনকে জায়গা দেব না। এতে মজলুমের পক্ষে ও জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন শহীদ পরিবারের সদস্য ও সরকারের প্রতিনিধিরা। 71-এর অসমাপ্ত কাহিনী 24 সমাপ্ত করবে। মুসলিমের পক্ষে জালিমের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। দেশের রাজনীতির সংস্কৃতি না বদলালে সংস্কারে লাভ হবে না বলে জানান রাজনৈতিক দলের নেতারা। আমরা ঐক্যবদ্ধ হতে পারি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ব্যাপারে। বাংলাদেশ যদি রাজনৈতিক সংস্কৃতি আমরা বদলাতে না পারি, শত সংস্কার করেও বাংলাদেশকে পরিবর্তন করা যাবে না। লাভ হবে যখন আমরা সবাই এক লাইনে আসবো, সেটা হলো ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ। এই দেশে আর আওয়ামী মার্কা রাজনীতি এদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং উন্নত রাষ্ট্র হিসেবে, এই দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হিসেবে একদিন গড়ে তুলব। এ সময় দেশের মিডিয়া এখনো পুরোপুরি স্বাধীন হয়নি বলেও আক্ষেপ জানান তারা। কখনো বিএনপির কাছ থেকে চাপ, কখনো জামাতের কাছ থেকে চাপ, কখনো এনসিপির কাছ থেকে, সরকারের কাছ থেকে চাপ, আর সবশেষ ভয়ঙ্কর চাপ হচ্ছে ডিজিএফআই থেকে। সেই চাপগুলো এখনো হচ্ছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থানের 1 বছরেও দেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। বলেন, দেশের মানুষ নির্বাচন নিয়ে কথা বললে ষড়যন্ত্র শুরু হয়ে যায়। আর দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নিবন্ধনের জন্য ইসিতে আবেদন জমা দিয়েও ব্যর্থ হওয়ায় এনসিপির মাথা খারাপ হয়ে গেছে। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে প্রেসক্লাবে প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। যারা 15-16 বছর আমাদের উপরে অকথ্য নির্যাতন করলো, তারা কিন্তু কেউ নেই। এনসিপি ও জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ তুলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, এই অপচেষ্টা জনগণ কখনোই মানবে না। 4800 পাতা নির্বাচন কমিশনে জমা দিয়ে ফেল করেছেন না বলে মাথা খারাপ। এই মাথাটা খারাপ করেছে কিছু উগ্রপন্থী রাজনৈতিক দল। গত 2 দিনে আমাদের নেতা আমাদের দলকে নিয়ে কথা বলেছে, তারাই আমাদের কালো টাকা নিয়েই এই ষড়যন্ত্র শুরু করেছে। অভ্যুত্থানের 1 বছরেও দেশে গণতন্ত্র ফেরেনি বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। বলেন, নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। ক্রান্তিকালের ভেতর দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, আপনারা কিন্তু সতর্ক থাকবেন। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কি অর্জন করেছে বিগত 1 বছরে তা বিশ্লেষণ করতে হবে। গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি এদেশে স্বৈরতন্ত্র করতে চায়, সেটা বিএনপি হতে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ড্যাব আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মিটফোর্ডের ঘটনা পূর্ব পরিকল্পিত, যা নির্বাচন পেছানোর অপতৎপরতারই অংশ। যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা একসময় গণতন্ত্রের সপক্ষে কাজ করতে পারে নাই, তারাই এখন আবার নতুন রূপে, নতুনভাবে এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করছে। নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে দেশে আইন শৃঙ্খলা এবং বিভিন্ন সেক্টরের ব্যবস্থাপনা ভেঙে পড়ছে। গণতন্ত্রের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানান শামসুজ্জামান দুদু। আমি এই সরকারকে অনুরোধ করব, আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে। ফেব্রুয়ারির আগেও এনে ডিসেম্বরে করা সম্ভব হয়, সেই দিকেও নজর দেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই।
17 জুলাই 2024 হাসিনা খেদাও দাবিতে রাজপথে অনড় ছাত্র জনতা। পরিস্থিতি পর্যবেক্ষণে ধানমন্ডিতে বৈঠকে বসেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। জাতির উদ্দেশ্যে দেয়া তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার ভাষণেও ছিল না কোনো রকম নমনীয়তা। আন্দোলনকারীরাও কঠোর অবস্থানে। কর্মসূচি আসে কমপ্লিট শাটডাউনের। জুলাই গণঅভ্যুত্থানে 17 জুলাইয়ের খণ্ডচিত্র থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানের এই দিনে ছাত্র জনতার আন্দোলনে অন্যরকম গতি আসে। আবু সাইদ ওয়াসিম সহ আগের দিন সারা দেশে 6 শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষেপে ওঠেন শিক্ষার্থীরা। নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশি হামলার ঘটনায় ফুঁসে ওঠে গোটা দেশ। দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ, কফিন মিছিল সহ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আবাসিক হল খালি করার নির্দেশ দেয়। এদিন দুপুরের পর থেকেই কমতে থাকে ইন্টারনেটের গতি। একটা দেশের তরুণ প্রজন্মকে আটকে রাখা যায়, এই ক্ষোভ আপনি আটকে রাখতে পারবেন, এই রাগ এগুলোকে আটকে রাখতে পারবেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ধানমন্ডিতে বৈঠকে বসেন কেন্দ্রীয় নেতারা। দলীয় প্রধান শেখ হাসিনা নির্দেশনা দেন পরিস্থিতি রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। এখানে শুধু পুলিশের শক্তি নয়, আমাদের দলের যে শক্তি বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে। সন্ধ্যায় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান। তবে একদিন আগেই পুলিশের গুলিতে নিহত আবু সাইদ সহ 6 জনের মৃত্যুতে কোনো রকম অনুশোচনা ছিল না তার কণ্ঠে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। হাসিনার ভাষণের পর রাতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কোনো বাহ্যিক চাপে নয়, বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের প্রতীক নৌকাকে ইসির ওয়েবসাইট থেকে সরানো হয়েছে বলে জানালেন সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রতীকের তফসিলে নৌকা থাকবে, এটি কেউ বরাদ্দ চাইতে পারবে না। তবে তফসিলে শাপলাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান আখতার আহমেদ। প্রতীক নিয়ে একটা মোটামুটিভাবে দ্বিধাদ্বন্দ্ব আছে কি নেই বা কোথায় কিভাবে হয়, এই জিনিসটা বিভ্রান্তি যদি না থাকে বা এ ধরনের কোনো রকমের কনফিউশন যদি না থাকে, সেই জিনিসটাকে এলিমিনেট করার জন্য যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে, সেই জন্য আমরা মনে করেছি যে কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখা, এর বাইরে আর এর কোনো কারণ নাই। হ্যাঁ, শিডিউলে নৌকা থাকবে, কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে বা এটা আর কেউ ব্যবহার করতে পারবে না। নির্বাচন বানচাল কিংবা দেশবিরোধী ষড়যন্ত্র নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে সোহাগকে হত্যা করা হয় বলে দাবি ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর। বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইতোমধ্যেই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছে। ব্যবসায়ী সোহাগকে পাথর নিক্ষেপকারী রিজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ। যে কোনো রাজনৈতিক দলের সদস্য, কর্মী, নেতা হতেই পারেন, সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটার সাথে এই ঘটনার তো কোনো সংশ্লিষ্টতা নেই। পিল্লু কমিশনারের ছত্রছায়ায় তারা পল্লী বিদ্যুতের তার যে চুরি হইতো, এই চোরাই তারটা এরা কিনে আবার বিভিন্ন ধরনের ওই যে ফ্যাক্টরি আছে যারা অ্যালুমিনিয়ামের ডেকচি, পাতি, কড়াই বিক্রি করে, তাদের কাছে এরা বিক্রি করত। বিগত 17 বছর ধরে এই কাজ করছে কিন্তু সোহাগ। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে আরও 61 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা পৌঁছালো 58,479 জনে। এদিকে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর 5 সদস্য সহ 12 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া পণ্যে শুল্ক কমে 19% এনেছে যুক্তরাষ্ট্র। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
ইসরায়েলি বিমান হামলায় গাজায় একদিনে আরও 61 ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার উপত্যকাটির বিভিন্ন এলাকায় দখলদার বাহিনীর লাগাতার বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 58,479 জনে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজার 16টি এলাকার বাসিন্দাদের বাধ্যতামূলক স্থান ত্যাগের নির্দেশনা দিয়েছে। এ তালিকায় রয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরও। ফলে হাজারো মানুষ আতঙ্কে এলাকা ছেড়ে পালাচ্ছে। আল জাজিরা তথ্য মতে মানুষ গাধার গাড়ি ব্যবহার করে গন্তব্যহীনভাবে পালাচ্ছে। লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 5 সদস্যও রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে লেবাননের বেকা উপত্যকা অঞ্চলে হিজবুল্লাহর অভিজাত যোদ্ধাদের প্রশিক্ষণ শিবির ও অস্ত্রাগার লক্ষ্য করেই এই বিমান হামলা চালানো হয়। সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিরোধের জেরে ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে পদত্যাগ করেছেন রাজনৈতিক দল ইউনাইটেড টোরা জুডাইজম ইউটিজের 6 সদস্য। এতে খানিকটা চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া পণ্যে শুল্ক কমিয়ে 19% করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া মেক্সিকান টমেটোর উপর 17% হারে শুল্ক আরোপ করেছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ভারতে দিল্লি, আসাম, ওড়িশা, রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি তকমা লাগিয়ে হেনস্থার প্রতিবাদে বুধবার কলকাতায় বিক্ষোভ করেছে তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভ সমাবেশে মমতা বলেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা উচ্ছেদ করা হচ্ছে। বাংলায় কথা বললেই তাদের আটক কেন্দ্রে রাখা হচ্ছে, যা মেনে নেওয়া যায় না। অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের সমালোচনা করে বলেন, মমতা বাঙালিদের হেনস্থার অভিযোগ তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত করছে। আবারও খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে ভালো বোলিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। 12 ধাপে গিয়ে 17তম স্থানে উঠে এসেছেন রিশাদ। টি-20তে রিশাদের এটি সেরা অবস্থান। এদিকে টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 21 ধাপে গিয়ে 39তম স্থানে উঠে এসেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ফিরে পেয়েছেন ইংল্যান্ডের জো রুট। শীর্ষস্থান থেকে 2-এ নেমে গেছেন হ্যারি ব্রুক। এ নিয়ে অষ্টমবারের মতো ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন রুট। ফুটবল। আগামী 10 সেপ্টেম্বর থেকে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এজন্য ফিফা ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। টিকিট কেনার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছেন ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি। থার্ড পার্টি থেকে কেনা কোনো ওয়েবসাইট থেকে টিকিট কিনলে সেটা বৈধ নাও হতে পারে। পরবর্তী বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। প্রথমবারের মতো 3 দেশ মিলে টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে ফিফা। 48 দল নিয়ে ফুটবলের সর্ববৃহৎ এই বৈশ্বিক আসর শুরু হবে 2026 সালের 11 জুন আর শেষ হবে 19 জুলাই। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। গোপালগঞ্জে সংঘর্ষে 4 জন নিহত। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ। এনসিপি নেতাদের নিরাপদে বের করে আনল সেনাবাহিনী। গোপালগঞ্জের ঘটনায় সরকারের কঠোর বার্তা। আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি। আওয়ামী লীগ সন্ত্রাসীর রূপ আবারও প্রমাণিত, বললেন নাহিদ ইসলাম। 1 বছর আগে এই দিনে হাসিনা খেদাও দাবিতে অনড় অবস্থানে যায় ছাত্র জনতা। অনমনীয় ছিলেন স্বৈরাচার শেখ হাসিনাও। এবং শেষ টি-20তে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়ল টাইগাররা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।